আসসালামু আলাইকুম। এমডি মোর্শেদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওর আলোচনা হচ্ছে, অবশ্যই আমার ডাম্বল থেকে বুঝে গেছেন, তারপর আমি আরেকবার বলতেছি, পুলিশের নিয়োগের মাঠের কার্যক্রম কতদিন, এ টু জেড, কতটি ধাপ উত্তীর্ণ হলে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তা নিয়ে এই ভিডিওটা আলোচনা করব। অবশ্যই ভিডিওতে না টেনে ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটি ধাপ আমি ভেঙে ভেঙে বলেছি এবং কি লিখেও দিয়েছি, তাহলে বুঝতে পারবেন যে মাঠে কয়দিন হয়, লিখিত পরীক্ষা কয়দিন, তারপর ভাইভা কতদিন, সব কিছু নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি মোট 60টি ধাপে যদি আপনি নির্বাচিত হন তাহলে বুঝতে হবে আপনার চাকরি হয়েছে নিশ্চিত। এই 60টি ধাপ নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। আজকে আমার ভিডিওর মূল টপিকস হচ্ছে এই 60টি ধাপ। আসলে অনেকেই আমাকে প্রশ্ন করছে, ভাই আমরা যে পুলিশে দাঁড়াইতেছি বা অ্যাপ্লাই করেছি বা দাঁড়াবো, মাঠ পর্যায়ে কতদিন হয়, আর রিটার্ন কবে হবে, ভাইভা কবে হবে, কি হবে, ভেরিফিকেশন কবে হবে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবো না। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। মাঠের ইভেন্টগুলো হয় 3 দিন। অনেকে কিন্তু জানে না, হয়তো জানে যে আবেদন করছে একদিন মনে হয় মাঠের কার্যক্রম হয়। না ভাই, মাঠের ইভেন্টগুলো হয় 3 দিন। প্রথম দিনের কার্যক্রম হলো উচ্চতা, ওজন, বুকের মাপ এবং কাগজপত্র যাচাই বাছাই করা। প্রথম দিন এগুলো করে যদি আপনি এগুলোতে টিকে যান তাহলে আপনার প্রথম দিন নির্বাচিত হবেন, দ্বিতীয় দিনে আবার যাইতে পারবেন। আবারও বলছে, প্রথম দিন হচ্ছে উচ্চতা, ওজন, বুকের মাপ এবং কাগজপত্র যাচাই বাছাই করা। যারা প্রথম দিন টিকবেন তারা কিন্তু দ্বিতীয় দিনে যাইতে পারবেন। দ্বিতীয় দিনের কার্যক্রম, দৌড় প্রথম রাউন্ড। 1 নম্বর হচ্ছে ছেলে 200 মিটার 28 সেকেন্ডে, 2 নম্বর হচ্ছে মেয়ে 200 মিটার 34 সেকেন্ডে। তারপর হচ্ছে পুশ আপ দ্বিতীয় রাউন্ড। পুশ আপ হচ্ছে ছেলে হচ্ছে 15টি 35 সেকেন্ড, মেয়ে হচ্ছে 10টি 30 সেকেন্ড। 3 নম্বর হচ্ছে লং জাম্প তৃতীয় রাউন্ড। ছেলে 10 ফিট কমপক্ষে, মেয়ে 6 ফিট কমপক্ষে। হাই জাম্প ছেলে 3.5 ফিট, মেয়ে হচ্ছে 2.5 ফিট উচ্চতা। যদি আপনি এগুলোতে টিকে যান তাহলে কিন্তু আপনি পরের পর্বতে যাইতে পারবেন। আর যদি আপনি এই পর্বে ভেঙে পড়েন, না টিকেন, উত্তীর্ণ না হন, তাহলে তৃতীয় দিনে কার্যকলাপে আপনি যেতে পারবেন না। আবারও বলতেছি, যে পর্বগুলো এখানে দেওয়া আছে বা লিখে দিছি আমি, এটি আপনারা আগে থেকে একটু ট্রাই করবেন। নিয়োগে পুলিশের মাঠে দাঁড়ানোর আগে থেকে যদি ট্রাই করেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আপনারা কিন্তু জানতেন না, অবশ্যই ভিডিওটা দেওয়ার কারণে আপনাদের আশা করি উপকার হবে। আবার বলতেছে, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা দ্বিতীয় দিন টিকবেন তারাই কিন্তু তৃতীয় দিনে দাঁড়াইতে পারবেন। মাঠে কিন্তু 3 দিন হয়, আমি বলে দিয়েছি। তৃতীয় দিন কি হয় মাঠের তৃতীয় দিনের কার্যক্রম? 1 নম্বরে হচ্ছে দৌড় পঞ্চম রাউন্ড। তৃতীয় দিনে শুরু হবে, প্রথম কার্যকলাপ হচ্ছে তৃতীয় দিনের পঞ্চম রাউন্ড। ছেলে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড, মেয়ে হচ্ছে 1000 মিটার 6 মিনিট 10 সেকেন্ড। ড্রাগিং ষষ্ঠ রাউন্ড। অনেকে কিন্তু ড্রাগিং বুঝতো না যে ভাই ড্রাগিংটা কী। 1 নম্বরে ছেলে 150 150 পাউন্ড ওজনের টায়ার 30 ফিট দূরত্ব টেনে নিতে হবে। যদি আপনি টেনে নিতে পারেন তাহলে টিকে যাবেন। মেয়েদের ক্ষেত্রে 110 পাউন্ড ওজনের টায়ার 20 ফিট দূরত্ব টেনে নিতে হবে। রুপ ক্লাইম্বিং, এটাও কিন্তু অনেকে বোঝে না। সপ্তম রাউন্ড। বা এটা কি? ছেলে কমপক্ষে 12 ফিট উপরে উঠতে হবে। একটা রশি থাকে, মোটা একটা রশি দিবে, আপনাকে এটা ভেবে উপরের দিকে ওঠা লাগবে, আবার উপর থেকে নিচে নামা লাগবে। এখানে কিন্তু একটা সতর্কতার বিষয় আছে। কারণ হচ্ছে আমি কি একটা ডিফেন্সে জব করি ভাই, এটা আমি জানি। অবশ্যই আপনারা এগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনি শোনেন তাহলে পুরোটা ভিডিও আপনার জন্য খুব কাজে লাগবে। অনেকেরা আছে তাড়াতাড়ি উঠতে যেয়ে হাত ছিলে ফেলে বা উঠতে পারে না। আপনি এখানে তাড়াহুড়ার কোনো কাজ নেই, এখানে আপনার কৌশলকে কাজে লাগিয়ে আপনি ওঠা লাগবে। যদি আপনি কৌশল কাজে না লাগান তাহলে আপনি উঠতে পারবেন না। কখনও আপনি তাড়াহুড়া করবেন না। মোটামুটি আপনার শরীরকে কন্ট্রোলে রেখে বা নিয়ন্ত্রণে রেখে আপনি উঠবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন মেয়ে কমপক্ষে 8 ফিট উপরে উঠতে হবে। যদি উঠতে না পারেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার বাদ দিয়ে দিবে। এই জন্য কোনো কিছু যে ইভেন্টগুলো আমি বলেছি, এই ইভেন্টগুলো আসলে তাড়াতাড়ি করা যাবে, কিন্তু তাড়াহুড়া করা যাবে না।
ঠিক আছে, যে আপনি তাড়াতাড়ি করতে যে হাত ছিলে ফেলেন, এর পরের রাউন্ডে আপনি দৌড় দিতে পারলেন না, বা এর পরের রাউন্ডে আপনার টায়ার পিটাতে পারলেন না, এরকমটা করা যাবে না। আপনি এমনভাবে করা লাগবে যে আপনার বডির ব্যালেন্স যেন থাকে। এর জন্য লাইনে দাঁড়ানোর আগে বা মাঠে দাঁড়ানোর আগে থেকে একটু একটু যে ইভেন্টগুলোর কথা আমি বলেছি অবশ্যই ট্রাই করবেন। এর জন্য আমি এই ভিডিওটা দাও, আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেছে। আর এই ভিডিওটা যে আপনি পুরোটা ভিডিও না দেখেন, এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, এবং কি গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে লিখে দিয়েছি। পুলিশ সার্কুলারের জন্য A to Z বলে দিয়েছি প্রথম আমি। আর যে 7টি ধাপ হয়, সবেমাত্র মাঠের তৃতীয় দিনের কার্যক্রম বলেছি আমি। আর কিন্তু 4টি ধাপ আছে, 4টি ধাপের কার্যক্রম কিন্তু আমি এই ভিডিওতেই বলে দিব। এই জন্য আবার বলতেছি, আমার ভিডিওটা না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। কারণ কি ভাই, এই ভিডিওটা আমি অনেকক্ষণ লাগে বানিয়েছি, কারণ আমি কিন্তু একটা ডিফেন্সে চাকরি করি। এই জন্য এইগুলো সম্পর্কে আমার একটা আইডিয়া আছে ভালো, এবং কি আমি কিন্তু এগুলো ট্রেনিং করাই। ঠিক আছে, এই জন্য আমি এটা সম্পর্কে একটু ভালো বুঝি ডিফেন্স সম্পর্কে। আপনাদেরকে না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতি আবার বলে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি এত সুন্দর একটা ভিডিও তৈরি করছি, আপনার একটা সাবস্ক্রাইবের কারণে দেখা যাবে যে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আমার ভিডিওটাকে যেন আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন। চতুর্থ ধাপে দেখতে, চতুর্থ ধাপের কার্যক্রম কি হবে। যে সকল প্রার্থীগণ 3 দিন মাঠ পরীক্ষার কার্যক্রম উত্তীর্ণ হয়েছেন, শুধু তারাই একমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা এই 3 দিনে মাঠে ভাত পড়ে গেছে, যেমন রশি টানতে পারে নাই, দৌড়ে টিকে নাই, টায়ারে টিকে নাই, 3 দিন কার্যক্রমে মাঠ পরীক্ষায় যারা বাদ পড়ে গেছে তারা আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ, মানে এখানে বলে যে সকল প্রার্থীগণ 3 দিন মাঠ পরীক্ষার কার্যক্রমে উত্তীর্ণ হয়েছেন, শুধু তারা একমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারাও 3 দিনে পাশ করেছেন, 3 দিনের মাঠে পাশ করেছেন, তারাই শুধু আপনার লিখিত পরীক্ষা দিতে পারবেন, বাকি তারা লিখিত পরীক্ষা দিতে পারবেন। দেখবেন আপনাদের সাথে অনেক ছেলেবেলে দাঁড়াইবে, অনেক কিন্তু বাদ পড়ে যাবে। আসলে এগুলো আগে থেকে চর্চা না থাকলে অনেকটা ঝামেলায় পড়ে যান। আর আগে থেকে যদি একটু ট্রাই করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এই জন্য আমি আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই আগে থেকে এগুলো একটু প্রস্তুতি নেবেন। পঞ্চম ধাপের কার্যক্রম হচ্ছে ভাইভা। আসলে আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আল্লাহ অবশ্যই আপনার কপালে রাখবে। এই জন্য আপনার উসিলা দরকার। আর যারা রিটার্ন পরীক্ষা টিকবেন একমাত্র তারা ভাইভা দিতে পারবেন। রিটার্ন পরীক্ষার জন্য আপনার শুধু একমাত্র দরকার একটু হার্ড পরিশ্রম। যদি আপনি রিটার্ন পরীক্ষা ভালো করেন তাহলে আপনি নিশ্চিত ভাইভা দিতে পারবেন। যারা ডিফেন্সের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ভালো করে তাদের জন্য চাকরি অনেকটা নিশ্চিত হয়ে যায়, একবার ইজি হয়ে যায়। ষষ্ঠ ধাপের কার্যক্রম। ষষ্ঠ ধাপে কী হয়, আপনি যদি 5ম ধাপ পর্যন্ত টিকে যান, ভাইভা যারা টিকবে, লিখিত পরীক্ষা করে যারা ভাইভা টিকবে তাদের জন্য কিন্তু এই সুযোগটা। যারা ভাইভা টিকবে না তারা কিন্তু এখানে ষষ্ঠ ধাপে আসতে পারবে না। ষষ্ঠ ধাপের কার্যক্রম হচ্ছে ফিজিক্যাল টেস্ট এবং ভেরিফিকেশান। যে সকল প্রার্থীগণ ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদেরকে ফিজিক্যাল টেস্ট করা হবে। ফিজিক্যাল টেস্টটা হচ্ছে আপনার যেটাকে মেডিকেল বলে, যদি আপনার কোনো বড় ধরনের রোগ থাকে বা বড় ধরনের পা কাটা বা মাথা কাটা অথবা পাইলস থাকে, অনেকের আছে পাইলস আছে, এরকম কোনো মেজর সমস্যা থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। আর এর ফাঁকে আপনার কি হবে, যখন ফিজিক্যাল টেস্টে আপনি টিকে যাবেন তখন আপনার বাড়িতে ভেরিফিকেশান যাবে। যদি আপনি অবিবাহিত না হন তাহলে আপনার সমস্যা হবে, অবিবাহিত না, যদি বিবাহিত হন তাহলে আপনার সমস্যা হবে। অবিবাহিত হলে কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই সার্কুলার দেখেছেন, বিবাহিত হলে আপনি চাকরি নিতে পারবেন না, এই জন্য আপনার অবিবাহিত হতে হবে। এই সমস্যাগুলো কিন্তু আপনার আগে থেকে নিশ্চিত করতে হবে যে এই সমস্যা যেন আপনার না হয়। আমি আবারও বলতেছি, যারা ভাইভা পরীক্ষা টিকবেন তারাই কিন্তু একমাত্র মেডিকেল টেস্ট করবে এবং কি ভেরিফিকেশন করবে। তাহলে ভেরিফিকেশনে যদি টিকে যান আর ফিজিক্যাল টেস্টে টিকে যান, তারপরে কিন্তু আর লাস্ট একটা পর্ব থাকবে। অবশ্যই যে বিষয়গুলো আমি বলতেছি এই বিষয়গুলো আপনার আগে থেকে সতর্কতা হয়ে থাকবেন। আবারও বলতেছি, আমার যতটুকু ভিডিও আছে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের জন্য আসলে কাজে লাগবে। লাস্ট ধাপ, 7ম ধাপের কার্যক্রম বা সর্বশেষ কার্যক্রম। আবারও আমি বলতেছি, আমার চ্যানেলটা এখনও যারা দেখেন নাই, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের লাস্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব কারণে আমি যে কোনো ভিডিও বানাতে আগ্রহ হব, এবং যে কোনো সমস্যা যদি না বোঝেন আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আশা করি আমি জানাবো। এখানে 7ম ধাপ হচ্ছে, যে সকল প্রার্থীগণ ফিজিক্যাল টেস্টে টিকেছেন এবং ভেরিফিকেশন কোনো প্রকার সমস্যা পড়েননি, শুধুমাত্র তাদেরকে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে রক্ত পরীক্ষা হবে।
রক্ত পরীক্ষা টিকে গেলে বুঝবেন আপনার চাকরি হয়ে গেছে। তারপরে আপনাকে পুলিশ অধিদপ্তর থেকে ট্রেনিং করানোর জন্য ট্রেনিং সেন্টারে পাঠানো হবে একটা নির্দিষ্ট তারিখে। এখানে তো শুধু আর আপনি একা টিকবেন না, যতজন ক্যান্ডিডেট টিকবে, যতজন প্রার্থী টিকবে সবাইকে একটা নির্দিষ্ট ডেট দিবে, দেওয়ার পরে ওই ট্রেনিং সেন্টারে জয়েন করানোর জন্য তারপরে ট্রেনিং সেন্টারে জয়েন করবেন। এখানে বিষয় হচ্ছে ভাই, এখানে আমি কিছু টিট দিয়ে দিচ্ছি। আমার যে ভিডিওটা আমি দিয়ে দিলাম, এই ভিডিওর সব কটা আইটেম বা সব কটা যেই ইভেন্টগুলো বলছি, এই ইভেন্টগুলো যে আপনি আগে থেকে একটু প্রস্তুতি নেন, আশা করি আপনি টিকে যাবেন। যেমন বিশেষ করে প্রায়োরিটি দিবেন আপনার শারীরিক শরীরের প্রতি একটু প্রায়োরিটি দিবেন, দৌড় জাম্প এগুলো একটু পোশাক যেগুলো বলছি এগুলো একটু প্রায়োরিটি দিবেন। তারপর হচ্ছে আপনার এগুলোর পরে প্রায়োরিটি দেবেন, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন লিখিত পরীক্ষার ক্ষেত্রে। যদি আপনি লিখিত পরীক্ষার আগ পর্যন্ত টিকে যান, লিখিত পরীক্ষার জন্য আপনি 100 পড়বেন, যে ভাববেন যে এটা আমার জন্য শেষ সার্কুলার, আপনার লিখিত পরীক্ষা দিলে কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে যায়। যে ছাড়া লিখিত টিকে বাকিগুলো মোটামুটি অনেকটা হয়ে যায়। তো আসলে অনেকে বলে ভাই টাকা ছাড়া চাকরি না, ভাই অবশ্যই চাকরি হয়, আপনার যদি কপালে থাকে অবশ্যই চাকরি হবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরেও এখানে যদি কোনো কিছু না বোঝার থাকে, আপনার যদি কোনো সমস্যা পড়েন আমাকে কমেন্ট করে আবারও জানাবেন। আবারও বলতেছি, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।